আজকে আমরা ডিসকাস করব নেক্সট চ্যাপ্টারটা সম্পর্কে, যেটা হচ্ছে বৈদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা। তো এই যে চ্যাপ্টারটা রয়েছে বৈদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা, এটা সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার পরে এই সভ্যতার সূচনা হয়েছিল। এখান থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বৈদিক সোসাইটি কিছু থাকবে, তার থেকে বেশি আমাদের এখান থেকে যেটা পড়তে হয় সেটা হচ্ছে বৈদিক লিটারেচার, বৈদিক সাহিত্যটা সম্পর্কে আমাদের জানতে হবে। এই বৈদিক সাহিত্যটা মানে আমাদের WBCS যারা এক্সাম দাও বা সিভিল সার্ভিস যারা এক্সাম দাও তাদের জন্য বৈদিক সিভিলাইজেশনে অনেক ডিটেলসে পড়তে হয়, কিন্তু আমাদের SLSTর জন্য যতটা লাগবে আমি তোমাদের সাথে ততটাই শেয়ার করব। যেটা আমাদের জন্য প্রয়োজন হবে, যতটা প্রয়োজন হবে ততটা আমরা ডিসকাস করব। তো শুরু করছি আজকে আমরা বৈদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতাটা সম্পর্কে আমরা আজকে শুরু করছি। তো দেখো, প্রথমত যে আমরা দেখেছিলাম যে সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ বিভিন্ন রকম ঐতিহাসিকরা বলেছেন। ঐতিহাসিকদের মতে সিন্ধু সভ্যতার যে ধ্বংসের কারণ সেটা বিভিন্ন রকম ব্যাখ্যা করা হয়েছে। তো ঋগ্বেদে সিন্ধু সভ্যতার যে ধ্বংসের কারণ বলা হয়েছে সেটা কাকে দায়ী করা হয়েছে মনে পড়ে কারো? দেবরাজ ইন্দ্রকে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করি, যে দেবরাজ ইন্দ্রকে সিন্ধু সভ্যতার ধ্বংসকারী হিসেবে বলা হয়েছে। তাহলে সেই অনুযায়ী আমরা দেবরাজ ইন্দ্রকে, তো সেই কারণে কি বলা হয় বলেছিলাম মনে বলো তো? পুরন্দর। পুরন্দর কথার অর্থ দুর্গ ধ্বংসকারী। বাহ, ভেরি গুড। পুরন্দর কথার অর্থ হচ্ছে দুর্গ ধ্বংসকারী। তো দুর্গ ধ্বংসকারী মানে দুর্গ কথার অর্থ এখানে সেই সিটাডেলকে বলা হয়েছে, তাই তো? তো সেই কারণে আমাদের পুরন্দর বলা হচ্ছে দেবরাজ ইন্দ্রকে। হি ওয়াজ দ্য ডেস্ট্রয়ার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অ্যাকর্ডিং টু দ্য ঋগ্বেদা। ওকে, যাই হোক, তো এই যে বৈদিক সভ্যতা এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের আদি বৈদিক সভ্যতা, ওকে, একটা হচ্ছে আদি বৈদিক সভ্যতা, যেটাকে আমরা বলবো কি ঋগ বৈদিক সভ্যতা, মানে যেটাই আদি বৈদিক সভ্যতা সেটাকে আমরা বলবো ঋগ বৈদিক সভ্যতা। আর একটা যেটা আমাদের সেকেন্ড পার্ট সেটা হচ্ছে পরবর্তী বৈদিক সভ্যতা, আদি বৈদিক সভ্যতা আর পরবর্তী বৈদিক সভ্যতা। তাহলে প্রথম যেটা আদি বৈদিক সভ্যতা সেটাকে ঋগ বৈদিক সভ্যতা বলা হয় কেন? তার কারণ এই যুগে কি হয়, একমাত্র ঋগ্বেদ লেখা হয়েছিল। এই যুগে ঋগ্বেদ লেখা হয় এবং এটাই ছিল সেই সময় লেখা একমাত্র বই। অন্যান্য বাকি যে তিনটা বেদ রয়েছে, বাকি তিনটে বেদ কি কি রয়েছে বলো? সাম, যজু, অথর্ব। তাহলে ঋগ্বেদ ছাড়া সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এছাড়া আরো অনেক গ্রন্থ যার মধ্যে আমাদের রয়েছে ব্রাহ্মণ, উপনিষদ, ঠিক আছে, তারপর আমাদের পুরাণ রয়েছে। তাহলে এগুলো সব কিন্তু আমাদের পরবর্তী বৈদিক যুগে লেখা হয়েছে। সেই জন্য আমরা আদি বৈদিক সভ্যতাকে বলি ঋগ বৈদিক সভ্যতা, আর পরবর্তী বৈদিক যুগকে আমরা ওইভাবে আলাদা করে কোনো নাম দিচ্ছি না। ওকে, তাহলে কজটা আমরা বুঝতে পারছি। এবার দেখো, একটা জিনিস যেটা আমাদের কনসেপ্ট মনে রাখতে হয়, যে আমরা যদি ছোটভাবে একটা ভারতের ইন্ডিয়ান ম্যাপটাকে একটু ভাবি, আমরা যদি এরকম ভাবে ইন্ডিয়া বা ভারতের ম্যাপটাকে ভাবি, তাহলে এই ভারতের ম্যাপের মধ্যে আমি যেই জায়গাটা মার্ক করছি এই জায়গাটায় কি রয়েছে? পাঞ্জাব, হরিয়ানা। পাঞ্জাব হরিয়ানা রয়েছে। তাহলে এই জায়গাটা রয়েছে আমাদের পাঞ্জাব। আমি পাঞ্জাবের কথাটাই শুধু বলছি, তাই তো? ভারতের মধ্যে আর ভারতের বাইরে এই জায়গাটায় বলছি। তাহলে পাঞ্জাব হরিয়ানা মানে এই জায়গার মধ্যে দিয়ে কোন রিভার গিয়েছে? সিন্ধু নদী গিয়েছে, এবং তার যে বিভিন্ন ট্রিবিউটারি যে হচ্ছে শতদ্রু, বিপাশা, ইরাবতী, সেগুলো এখান দিয়ে গিয়েছে। তার মানে এই অঞ্চলটাকে আমরা স্পেসিফিকলি বলে থাকি কি সপ্ত সিন্ধু অঞ্চল। ওকে, এইটাকে আমরা বলে থাকি কি সপ্ত সিন্ধু অঞ্চল। এই জন্য এই অঞ্চলটাকে আমরা বলি সপ্ত সিন্ধু অঞ্চল। আর আমি আরেকটা জায়গা একটু আইডেন্টিফাই করছি, সেটা হচ্ছে এইভাবে কোন নদী এসেছে বলো তো? যদি ভারতের ম্যাপ এইভাবে ভাবি, গঙ্গা। ভেরি গুড। তো গঙ্গা এখানে গিয়েছে, তার মানে এই জায়গাটা আমাদের কি এরিয়া হবে? কোন স্টেট হতে পারে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। ভেরি গুড। তার মানে এই জায়গাটা হবে উত্তরপ্রদেশ, বিহার, এইরকম এরিয়াটা আমাদের হবে উত্তরপ্রদেশ।
তাহলে এই জায়গায় গিয়েছে, এখান দিয়ে কি রিভার গিয়েছে? গঙ্গা রিভার গিয়েছে। তাহলে আমি কেন দুটো জায়গা আইডেন্টিফাই করলাম তোমাদেরকে, তার একটা বিশেষ কারণ রয়েছে। আচ্ছা, এইখান দিয়ে কিছু একটা পাহাড় গিয়েছে, সেই পাহাড়টা কি বলতো? বিন্দু পর্বত। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। এই জায়গা দিয়ে গিয়েছে আমাদের বিন্ধ্য পর্বত। তো বিন্ধ্য, আচ্ছা তোমাদের জিওগ্রাফিতে স্যার বলেছে এগুলো, তাই তো? আমার সাবজেক্ট স্যার জিওগ্রাফি। আচ্ছা, ভেরি গুড। তো তোমাদের জিওগ্রাফি ক্লাস ছিল, সেখানেও স্যার হয়তো বলেছে। যাই হোক, তো বিন্ধ্য পর্বত কি করেছে? ভারতকে দুটো ভাগে ভাগ করে, একটা উত্তর ভারত আর দক্ষিণ ভারত। আমরা এখানে উত্তর ভারত না বলে উত্তর ভারতকে আমরা বলে থাকি আর্যাবর্ত, আর দক্ষিণ ভারতকে আমরা বলি দাক্ষিণাত্য। ঠিক আছে? তো এইবার এখানে একটা কথা আসছে যে আর্যাবর্ত বলা হচ্ছে, মানে একটা কথা আসছে, সেটা হচ্ছে আর্য কথা আসছে। এবার এই আর্য কথাটা হচ্ছে আমাদের ঋগ্বেদ বা বৈদিক সভ্যতার সবচেয়ে প্রথমের একটা বক্তব্য। এবার এখান থেকে কেন আমি তোমাদের ছবিটা আঁকালাম সেটা আগে একটু বোঝো। প্রথমে এই অঞ্চলে সিন্ধু সভ্যতার অধিবাসীরা বসবাস করত। এটা আমরা দেখেছি যে সপ্ত সিন্ধু অঞ্চল, এই জায়গাতে সিন্ধু সভ্যতার অধিবাসীরা বসবাস করত। এরপর যখন বন্যা হয়, মানে বন্যা বা বিভিন্ন কারণে কি হয়, এরা কি করে এখান থেকে সরে ভারতের একটু ভিতর দিকে আসা শুরু করে, এবং কালক্রমে ধীরে ধীরে এরা ট্রাভেল করতে করতে পৌঁছে যায় কোথায়? উত্তরপ্রদেশ, মানে গঙ্গা নদীর অববাহিকায় এরা এসে পৌঁছে যায়। তার মানে এই কারণে মাথায় রাখবে যে আদি বৈদিক সভ্যতা, মানে যেটা ঋগ বৈদিক সভ্যতা, সেটা কিন্তু ছিল এই সপ্ত সিন্ধু অঞ্চলে, আদি বৈদিক সভ্যতা। আর পরবর্তী বৈদিক সভ্যতা সেটা হচ্ছে গঙ্গা নদী, মানে উত্তরপ্রদেশ, বিহার, এই যে অঞ্চলটা, এইখানটায় রয়েছে পরবর্তী বৈদিক যুগ। ওকে, তাহলে এইভাবে দেখো ডিফারেন্সিয়েশন। এই কারণে দেখো একটা জিনিস মনে রাখবে, যেহেতু এখানে কি হতো, বিভিন্ন ট্রাইবের রাজারা, বিভিন্ন গোষ্ঠীর রাজারা ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে বসবাস করতো। এই কারণে আমাদের বিভিন্ন জায়গা, এই জায়গায় আমাদের রাজস্থান রয়েছে, এই জায়গায় আমাদের মহারাষ্ট্র রয়েছে, এই জায়গায় বিহার রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, তারপর এই জায়গায় উত্তরাখণ্ড রয়েছে, হরিয়ানা রয়েছে। তাহলে এই যেই জায়গাগুলো ছোট ছোট পার্টে তৈরি হয়ে গিয়েছিল কি এক একটা মহাজনপদ, যেটা আমাদের পরবর্তী চ্যাপ্টার হবে। এরকম কতগুলো মহাজনপদ হয়েছিল আমাদের? ষোড়শ মহাজন। 16টা মহাজনপদ হয়েছিল, ষোড়শ মহাজনপদ, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী কি ছিল? মগধ। যেটা আমাদের পরবর্তী ক্লাসের বিষয়বস্তু। আমি জাস্ট এতটাই তোমাদের ধরিয়ে রাখছি যে আমি পরের ক্লাসে তোমাদেরকে কি করব, এর আগে আমি কিছু যাচ্ছি না। দেখো এবার, তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই যে অধিবাসীরা যারা ছিল, তারা ঋগ বৈদিক যুগে বসবাস করত সপ্ত সিন্ধু অঞ্চলে। পরবর্তী বৈদিক যুগে তারা বসবাস করে গঙ্গা নদীর অববাহিকা, যেটাকে আমরা বলি গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল, যেটাকে আমরা বলি গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল। গঙ্গা যমুনা দোয়াব কেন বলছে? কোন জায়গায় গঙ্গা নদী যমুনা নদী মিশেছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। পার্টিকুলার জায়গাটা বলো, পারবে? পারবে? পার্টিকুলার জায়গাটা পারবে? তীর্থক্ষেত্র আমাদের হিন্দুদের প্রয়াগরাজ, ভেরি গুড। বারাণসী, প্রয়াগ, ঠিক আছে। প্রয়াগে গঙ্গা নদী আর সরস্বতী নদী, আমাদের হচ্ছে গঙ্গা নদী যমুনা নদী মিশেছে, প্রয়াগ। তাহলে এটা আমাদের দেখো অরিজিনাল, মানে অর্ধেক পার্টটা হবে সপ্তসিন্ধু অঞ্চলে আর পরবর্তী পার্টটা হবে আমাদের এপাশে। তাহলে যদি আমরা বলি, একটা আমাদের এখান থেকে এমসিকিউ এর মতো যদি তোমাদের জিজ্ঞেস করি যে আর্যদের আদি বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চল, এটা আমরা কোন বই থেকে জানতে পারি? তাহলে তোমরা কি বলবে? ঋগ্বেদ। ঋগ্বেদ। আর যদি বলে পরবর্তী বৈদিক যুগের লোকেরা গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে বসবাস করত, এটা আমরা কোন বই থেকে জানতে পারি? তাহলে বাকি সমস্ত কিছু, বাকি এভরিথিং মাথায় থাকবে। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ এর মধ্যে থাকবে। ওকে, আচ্ছা। তো আমি আর্য কথা বলার আগে আমি তোমাদেরকে একটা কথা আগে একটু ক্লিয়ার করে নিই। আমাদের কতগুলো মহাকাব্য আছে? দুটো আছে। একটা আছে রামায়ণ, আর একটা হচ্ছে মহাভারত, তাই তো? এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, ভালো কথা। তো আমার প্রশ্ন তো এখানে এত সহজ হবে না নিশ্চয়ই। আমার প্রশ্ন হবে যে এই দুটোর মধ্যে কোনটা আগে লেখা শুরু হয়? রামায়ণ। তাহলে তোমরা বলছো যে রামায়ণ আগে লেখা শুরু হয়, তাই তো? আগে লেখা শুরু হয়, ভেরি গুড, তোমাদের কথা লিখলাম। তাহলে আগে লেখা শেষ হয় কোনটা? কি মনে হয়? রামায়ণ আগে লেখা শুরু হয়? রামায়ণই হবে, রামায়ণই আগে শেষ হয়। আগে লেখা শুরু হয়, ব্যাস, ঠিক আছে, সুন্দর লিখেছো। আগে লেখা শেষ হয়, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
এবার আমি তোমাদের উত্তরটা আমি লিখলাম, ঠিক আছে? এবার আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করি যে রামায়ণের যে স্টোরি লাইনটা রয়েছে সেটা কোন জায়গাকে কেন্দ্র করে রয়েছে? অযোধ্যা। অযোধ্যা। সেটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? প্রদেশ। উত্তরপ্রদেশ। বাহ, ভেরি গুড। আর মহাভারতের যে স্টোরি লাইন সেটা কোন জায়গায়? দিল্লি, হস্তিনাপুর, দিল্লি। হস্তিনাপুর হস্তিনাপুর, দিল্লি। মানে হরিয়ানা ধরি, হরিয়ানা কাছাকাছি হরিয়ানা। ধরছি, তাই তো? তাহলে একটু কি মাথার মধ্যে কিছু মানে পোকা নড়ছে? নড়ছে কি নড়ছে না? কি নড়ছে তাহলে? হ্যাঁ হ্যাঁ মহাভারত আগে ওটা সপ্তসিন্ধু অঞ্চলে হরিয়ানা। ভেরি গুড। তার মানে আগে লেখা শুরু হয় কি? মহাভারত। মহাভারত আগে লেখা শুরু হয়েছে, পরে শেষ হয়েছে। একদম, এই কথাটি আমি লিখলাম, তোমরা যেটা বললে আমি সেটাই লিখলাম একটা কারণেই, যাতে তোমরা এই ভুলটা মনে রাখতে পারো। তাহলে মহাভারত আগে লেখা শুরু হয়। তাহলে মহাভারত আগে লেখা শুরু হয়েছিল, মহাভারত তার সমাপ্তি পর্বে পৌঁছানোর আগেই রামায়ণটা শেষ হয়েছিল, সেই জন্য বলা হয় যে রামায়ণ আগে লেখা হয়, তাই তো? না, একদম নয়, আমি একটু ক্লিয়ার করি এবার, ঠিক আছে? দেখো, তাহলে মহাভারত আগে লেখা শুরু হয়, তাহলে আগে লেখা শেষ হয় কোনটা? রামায়ণ। সেটা কিন্তু রামায়ণ। তার মানে রামায়ণ পরে লেখা শুরু হয়, ঠিক আছে? রামায়ণ পরে লেখা শুরু হয় কিন্তু শেষ হয় আগে। আর মহাভারত আগে লেখা শুরু হয়, শেষ হয় পরে। তাহলে কমপ্লিট হয় মহাভারত রামায়ণ লেখা সম্পূর্ণ হয় কোন যুগে? দুটোই সম্পূর্ণ হয়েছিল একটা সময়। কোন সময় সম্পূর্ণ হয়েছিল? পরবর্তী বৈদিক। না, মধ্যযুগের পূর্বে। গুপ্ত যুগে। বোঝা গেছে? তার মানে ইটস আ হিউজ টাইম পিরিয়ড। তাহলে তোমরা যদি ভাবো যে রামায়ণ লিখেছে কে? ঋষি বাল্মীকি, তাই তো? তাহলে বাল্মীকি কত বছর বেঁচেছে? বেশি দিন নয়, মাত্র তোমার ধরো এই 1000 বিসি থেকে গুপ্তযুগ কত, ধরো 270 এডি, বেশি নয়, 1200 বছর বেঁচেছে। বাঁচতেই পারে মানুষ, পারে তো? না স্যার। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? স্যার গন্ডগোল তো একটু পাচ্ছি, ইতিহাসে একটু গন্ডগোল পাচ্ছি। ইতিহাসের গন্ডগোল এটাই, হিস্ট্রিতে কোনো বই কোনো একজন রাইটার পুরো কোনোদিন লেখে না। রামায়ণ, মহাভারত এই লেখাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন রাইটার এর মধ্যে কাহিনী ইনক্লুড করে গিয়েছে, ইনক্লুডিং অর্থশাস্ত্র, রাজতরঙ্গিনী, যে কোনো বই, মুদ্রা রাক্ষস, সমস্ত বই একজন রাইটার লেখেনি। রাইটার তার নামই ফেমাস হয়েছে যে এই রাইটারের মধ্যে অবদানটা বেশি ছিল, এবং যেটা আমাদেরকে বলা হয়েছে সেটাই। তার মানে অ্যাজ এ ডেটা আমরা মনে রাখবো রামায়ণের রচয়িতা কে, মহাভারতের রচয়িতা কে, কিন্তু কখনো এটা ভাববো না যে ওই লোকটাই পুরোটা লিখেছে। এটা হিস্ট্রির একটা সবচেয়ে বড় জায়গা। বোঝাতে পারলাম প্রত্যেককে? প্রক্ষিপ্ত অংশগুলো পরে সংযোজন একদম, হয়েছে। বা এক্সট্রা অংশগুলো পরে বারবার সংযোজন করা হয়েছে। ওকে, তাহলে এতটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার। তাহলে রামায়ণের স্টোরি লাইন দেখো, সপ্তসিন্ধু, আমরা বুঝতেই পারছি গঙ্গা যমুনা দোয়াব। তার মানে রামায়ণ লেখা হয়েছে পরে, শেষ হয়েছে আগে। আর মহাভারত লেখা হয়েছে আগে, কারণ মহাভারতের মধ্যে যেসব জায়গাগুলো বলা হয়েছে, হরিয়ানা, পাঞ্চাল, কুরু, পাঞ্চাল, এভরিথিং, সমস্তগুলো কিন্তু এই সপ্তসিন্ধু অঞ্চল। এই জায়গায় আমাদের এই যে জায়গাটা, যেই জায়গাটা আমি গ্রিন করছি, এই জায়গাটায় রয়েছে তক্ষশিলা, যেখানে রয়েছে পাঞ্চাল, ঠিক আছে? তো পাঞ্চাল নয়, সরি, তক্ষশিলা রয়েছে, পাঞ্চাল রয়েছে। তার মানে এই যে জায়গাগুলো রয়েছে এগুলো সব ম্যাক্সিমামই সপ্তসিন্ধু অঞ্চলে। তার মানে স্টোরি লাইন বোঝাতে পারছি যে মহাভারতের স্টোরি লাইন কিন্তু রামায়ণের স্টোরি লাইনের আগে। এবার এটাকে তোমরা যদি বলো যুগ হিসাবে, ওই যুগের কোনো জায়গা নেই। এই সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, এগুলো পৌরাণিক যুগ। এগুলো কোনো রকমের মানে জিওগ্রাফিক্যাল এর কোনো যুগের কিন্তু কোনো অস্তিত্ব নেই। মহাভারতের যুদ্ধ কোনোদিন হয়ওনি, রামায়ণের যুদ্ধ কোনোদিন হয়নি। এগুলো কি হয়, আমাদের এক একটা সিম্বলাইজ করা হয়। যে তোমরা যদি ভাবো যে ধৃতরাষ্ট্র বলে একজন রাজা ছিল, যে হ্যাঁ স্যার ধৃতরাষ্ট্র বলে একজন রাজা ছিল, তার অন্ধ ছিল, তার 100টা পুত্র ছিল, তোমরা যদি এইভাবে ভাবতে যাও, একটা গল্প, একটা রাজাকে ভাবতে যাও, তাহলে কিন্তু মহাকাব্য লেখার যে উদ্দেশ্য সেটা কোনোদিন ফিল আপ হবে না। ধৃতরাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা হয়েছে কি, আমাদের সমাজের পিতাদের সঙ্গে তুলনা করা হয়েছে। কম্পারিজন কি, তুমি যাই করো অ্যাট লাস্ট তোমার বাবা তোমাকে সেই বাঁচাবে। তুমি যদি কাউকে খুনও করো, মার্ডারও করো, তোমার বাবা সেই জায়গায় তোমাকে বাঁচাবেই। এবং এই কারণে ধৃতরাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা হয়েছে অ্যাজ এ মানে একজন অন্ধ রাজা হিসেবে, যে রাজা তার ছেলের কাছে টোটালি অন্ধ। মহাভারতের কোনো ক্যারেক্টার, ঐতিহাসিক কোনো হিস্টোরিক্যাল কোনো এদের এক্সিস্টেন্স নেই, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারই এক একটা রূপকের কাজ করে থাকে।
রামায়ণেও সেম, মহাভারতেও সেম, যে কোনো মানে মহাকাব্য এই উদ্দেশ্যেই করা হয়, এই কারণে সেগুলোকে মহাকাব্য বলা হয়। এদের স্টোরি লাইন রিয়েলিটির সাথে কোনোদিন ম্যাচ করতে যাবে না, তাহলে মানে মহাকাব্য লেখার যে উদ্দেশ্য সেটা কোনোদিন ফিল আপ হবে না। এই যে বলি কৃষ্ণ ছিল, রাধা ছিল, এসব কৃষ্ণ রাধা বলে কিছুই নেই। কৃষ্ণকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, তার যে পেছনে থটস, এটাই হচ্ছে আসল কথা। বোঝাতে পারলাম প্রত্যেককে? বুঝতে পারলে হ্যাঁ আমি স্যার। কি বললাম? এই কথাটা একটু মাথায় রেখে মানে হ্যাঁ স্যার। পড়াশোনা বা পরবর্তী লাইফে যাই হবে একটু ভাবনা চিন্তা করবে। দেখো আমি যতটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো হ্যাঁ, এবার এবার আমরা একটু টপিকের মধ্যে মানে অ্যাকচুয়াল যেটা আমাদের ইনফরমেশনে পড়তে হবে, এবার তার দিকে যাই। তাহলে প্রথমেই যেটা আমাদের বৈদিক যুগের স্যার? প্রথম, হ্যাঁ বলো বলো। স্যার বলছিলাম যে আমি প্রথমে জয়েন্ট করতে পারিনি, ওখানে দেবরাজ ইন্দ্রকে ওটা কি কি লিখেছেন একটু একটু বলবেন? হ্যাঁ, দেবরাজ ইন্দ্রকে ঋগ্বেদে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে, ঠিক আছে? ঋগ্বেদের? ঋগ্বেদ, আচ্ছা তুমি লাস্ট ক্লাস আগের ক্লাসটা করোনি? মানে আগে যে না স্যার, আচ্ছা এর আগের সপ্তাহে আমি করতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু রেকর্ডিংটা দেখে নেবে, তাহলে এটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি এতক্ষণ একবার যেগুলো বলুন বললাম, ঋগ্বেদের। ঋগ্বেদে দেবরাজ ইন্দ্রকে পুরন্দর বলা হয়েছে। পুরন্দর কথার অর্থ দুর্গ ধ্বংসকারী, ঋগ্বেদে পুরন্দর। পুরন্দর, ঠিক আছে? স্যার আর একটা বলো। বলছি, হ্যাঁ ওটা কি বলেছিলেন, আর্যদের আদি বাসস্থান? আমি এখনো আর্যদের আদিবাসস্থান বলিনি, এবারে যাচ্ছি। না স্যার, ওখানে বলেছিলেন যে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল। আর্যদের আমি বলিনি তো এখনো, আমি বলছি যে এই সময়ের লোকে যারা ছিল আদি বৈদিক সভ্যতার যে লোক, হ্যাঁ আর্যই বলছিলাম, কিন্তু আর্যদের আদিবাসস্থান এই যে সপ্ত সিন্ধু অঞ্চল, এটাই বলছি। আর পরবর্তী বৈদিক সভ্য তাদের ছিল গঙ্গা যমুনা দোয়াব। আমি এখনো এদের যে ঐতিহাসিকদের মতামত সেগুলো আমি এখনো এক্সপ্লেন করিনি, এবার আমি করব। ওকে, ঠিক আছে ঠিক আছে স্যার। চলো। আচ্ছা, এবার আমরা ঋগ্বেদের সব থেকে যেটা বিতর্কিত একটা কথা, সেটা হচ্ছে আর্য, এই কথাটাকে নিয়ে একটু আলোচনা করব। এই যে আর্য কথাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সোর্স হিসেবে ইউজ করা হয়। যেটা আক্ষরিক অর্থে আমরা আর্য কথার অর্থ বুঝি, সেটা হচ্ছে কি সৎ বংশজাত ব্যক্তি। যে একজন ব্যক্তি খুব ভালো বংশের লোক ছেলে হবে বা লোক হবে, সে সৎ বংশজাত হবে, সে হচ্ছে কি বলে লম্বা হবে, ফর্সা হবে, মানে একটু ভালো ভাষায় বলছি, লম্বা হবে, ফর্সা হবে, তার নাক খুব সুন্দর হবে, যেগুলো উন্নত নাসিকাযুক্ত হবে, এইরকম কথা রয়েছে। মানে অ্যাকচুয়ালি গৌর বর্ণ হবে, মানে ফর্সাকে বলা হয় গৌর বর্ণ, যারা হবে তাদেরকে আমরা আর্য বলবো, সৎ বংশজাত ব্যক্তি। তো এই যে আর্য যে কথাটা, এটা কিন্তু বিভিন্ন সময় মানে ঐতিহাসিকরা বিভিন্নভাবে এটাকে বলেছে। এর দুটো জিনিস আমাদের কাছে মানে অ্যাকসেপ্টেন্স হয়ে থাকে। কিছু কিছু জায়গায় বলা হয়েছে আর্যকে জাতিবাচক অর্থে, মানে যারা আর্য জাতির অন্তর্গত তাদেরকে আমরা জাতিবাচক অর্থে আর্য বলবো। আবার অনেক জায়গায় বলা হয়েছে যে ভাষাবাচক অর্থে, মানে যারা ওই পার্টিকুলার ভাষায় কথা বলে তাদেরকেই আমরা আর্য বলবো। তো এই সংক্রান্ত দুজন ঐতিহাসিক, দুজন ব্যক্তিত্বের নাম বলবো যারা আমাদের হচ্ছে জাতিবাচক এবং ভাষাবাচক অর্থে বলেছে। তো ম্যাক্স মুলার বলে একজন রয়েছে ঐতিহাসিক, তিনি কি করেছেন, আর্যকে ভাষাবাচক অর্থে ব্যবহার করেছেন। যে আর্য ভাষায় যারা কথা বলতো তাদেরকে আমরা বলবো আর্য। আর জাতিবাচক অর্থে আর্যকে বলেছেন উইলিয়াম জোন্স, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স, ফাউন্ডার অফ এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি কি? এশিয়াটিক সোসাইটি একটা সংস্থা যেগুলো কি আমাদের ঐতিহাসিক জিনিস নিয়ে আলোচনা করে থাকে। যাই হোক, সেটা আমরা পরে উইলিয়াম জোন সম্পর্কে মডার্ন হিস্ট্রিতে আমরা কম বেশি আলোচনা করব, মানে যতটা বলা সম্ভব হবে আমার দ্বারা আমি ততটা আমি বলবো। দেখো এতটা অবধি আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ওকে, এবার ভাষাবাচক অর্থে পার্টিকুলারলি আমরা কোন ভাষাটাকে বলে থাকি, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। ওকে, তো সংস্কৃত ভাষাটাকেই আমরা বলে থাকি যে আর্যরা যদি বলে আর্যরা কোন ভাষায় কথা বলতো, তখন আমরা বলবো আর্যরা সংস্কৃত ভাষায় কথা বলতো, এভাবে আমরা বলতে পারি। তো সংস্কৃত ভাষায় আর্য কথার অর্থ হচ্ছে সৎ বংশজাত ব্যক্তি, মানে ভাষাবাচক অর্থে আর্যকে সংস্কৃত ভাষার কথা বলা হয়েছে। এবার দেখো আর্যরা কোথা থেকে এসেছিল, আর্যদের যে বাসস্থান সেই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে, যে আর্যদের বাসস্থান কোথায় ছিল সেই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন ধরনের মতপার্থক্য বা মতামত রয়েছে।
তো সেগুলো আমরা একটু নোট ডাউন করব যে কোন ঐতিহাসিক কোন জায়গাটাকে বলেছে। তাহলে প্রথমত আমরা বলবো যে একজন বলেছে যে আর্যদের আদি বাসস্থান ছিল তিব্বত। আরেকজন বলেছে, যেগুলো আমরা সব থেকে বেশি আমরা অ্যাকসেপ্ট করে থাকি কয়েকটা, সেগুলো বলবো যে আর্যদের বাসস্থান ছিল সেটা হচ্ছে মধ্য এশিয়া। কে কে বলেছে আমি সেগুলো একটু পরে লিখছি, জায়গাগুলো কোন কোন জায়গা সেই সম্পর্কে আমি আগে বলছি। মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া। আরো কিছু ব্যক্তি বলেছে যে আর্যদের আদি বাসস্থান ছিল সাইবেরিয়া। সাইবেরিয়া হচ্ছে রাশিয়ার জায়গা, সেটা হচ্ছে সাইবেরিয়া, যেখানে হচ্ছে এরিয়া রয়েছে, স্টেপি অঞ্চল রয়েছে। তো সেই জায়গা হচ্ছে আমাদের ঠান্ডার জন্য রাশিয়ার এই জায়গাটা খুব বড়। তো যাই হোক, সেটা আমরা আমাদের পরের বিষয়। আরেকজন ঐতিহাসিক বলেছে যে আর্যদের আদি বাসস্থান ছিল আর্কটিক অঞ্চল, মানে যেটা হচ্ছে সুমের অঞ্চল, মানে যেটা ইরান, মানে সুমের অঞ্চল, আর্কটিক অঞ্চল বা সুমের অঞ্চল। সুমেরু নয় কিন্তু, সুমের অঞ্চল, মানে ইরানের যে অঞ্চল এটাকে সুমের অঞ্চল বলা হয়ে থাকে। তো পার্টিকুলারলি বলো তো কে কোনটা বলেছে? তিব্বত থেকে আর্যরা এসেছিল, এটা কে বলেছে? দয়ারাম বলেছেন, দয়ারাম সরস্বতী, দয়ারাম, দয়ানন্দ সরস্বতী, দয়ানন্দ, ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী। তো দয়ানন্দ সরস্বতী কি তৈরি করেছিল গো? বৈদিক সমাজ। আর্য সমাজ। এবং দয়ানন্দ সরস্বতীর একটা বিখ্যাত উক্তি ছিল, ফিরে যাও, গো ব্যাক টু বেদাস, গো ব্যাক টু বেদাস, গো ব্যাক টু বেদাস, মানে বৈদিক যুগে ফিরে যাও। যাই হোক, এগুলো আমাদের পরের বিষয়, দয়ানন্দ সরস্বতী সম্পর্কে আমরা পরে ডিসকাস করব। আমি এখানে বলে দিলাম, তোমরা হচ্ছে মনে রাখবে, তাহলে একটু সুবিধা হবে তোমাদের। কারণ কতটা কবে 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 কতটা আমি কখন কি বলবো মনে থাকবে না, যখন এটা মনে যেটা আছে আমি বলে দিচ্ছি। মধ্য এশিয়া থেকে এসেছিল, এটা কে বলেছে? ম্যাক্স মুলার বলেছে। এই যে ম্যাক্স মুলার, যিনি ভাষাভাষ্য অর্থে বলেছেন। সাইবেরিয়া থেকে এসেছে, এটা কে বলেছে? ব্রন্ডেনস্টাইন, হ্যাঁ, ব্র্যাডেনস্টাইন বা ব্রন্ডেনস্টাইন। এবং এটা কিন্তু সব থেকে সর্বাধিক সমর্থিত মত, মানে এটাকে সবাই সব থেকে বেশি মনে করেছেন যে এটাই ঠিক, সর্বাধিক সমর্থিত। আর সুমের অঞ্চল থেকে এসেছে, এটা কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক, বিজি তিলক। কোথাকার লোক ছিল? মহারাষ্ট্র। মহারাষ্ট্র, বাহ, ভেরি গুড। আমাদের স্বাধীনতা সংগ্রামীর সাথে খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক। যাই হোক, তার সম্পর্কে আমরা পরে ডিসকাস করব। বলো, এতটা প্রত্যেকে নোট ডাউন করে থাকলে বলো। এগোবো তাহলে? হ্যাঁ স্যার। আর একটু দেখে নাও। হয়েছে স্যার। ওকে, তাহলে এবার এই যে সপ্ত সিন্ধু অঞ্চল তো আমরা ডিসকাস করলাম। এবার এই যে 7টা নদী রয়েছে, আচ্ছা কিসে টাচ হচ্ছে এরকম, আচ্ছা 7টা যে নদী রয়েছে সেগুলোর নাম আমরা একটু জানবো। প্রথমত যে নদী সেটা হচ্ছে সিন্ধু নদী, ঠিক আছে? প্রথমত যে নদী সেটা হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদী ইংলিশে কি বলা হয়? ইন্দাস রিভার। নামগুলো একটু মনে রাখবো, অনেক জায়গায় বাংলা এরকম তুলে দেবে যে ইন্দাস রিভার কোন জায়গা দিয়ে গিয়েছে, ইন্দাস, তখন মানে মাথা চাওড়া হবে, এই কি হলো, এরকম নয়। ইংলিশগুলো এই জন্য মনে রাখবে, ঠিক আছে? নাম্বার 2 সেটা হচ্ছে বিতস্তা। বিতস্তার প্রাচীন নাম কি ছিল? ঝিলম নদী, ভেরি গুড। বিতস্তা হচ্ছে ঝিলম রিভার। নাম্বার 3 নম্বর রিভার সেটা হচ্ছে চন্দ্রভাগা, বর্তমানের নাম চন্দ্রভাগা। তো চন্দ্রভাগার ঋগ্বৈদিক নাম কি ছিল? কি নামে পরিচিত ছিল চন্দ্রভাগা? চিনাব। বর্তমান নাম হচ্ছে চেনাব, CHENAB। তখনও চেনাব নাম ছিল, কিন্তু যেটা ঋগ্বৈদিক নাম, যেটা আমাদের জানতে চাই যে ঋগ্বেদে চন্দ্রভাগা নদীকে কি নামে মেনশন করা হয়েছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। বলো।
সরস্বতী হলে তাহলে আলাদা কি করে হবে? ধর অসিকিনি, ঠিক আছে, অসিকিনি, দ্যাট ইজ দ্য মেন ফ্যাক্টর। অসিকিনি রিভার, যেটা অনেক জায়গায় অসিকিনি রিভার কোন নদীকে বলা হয়েছে মনে রাখতে হবে, চন্দ্রভাগা নদীকে অসিকিনি রিভার বলা হয়। বর্তমান নদী হচ্ছে ইরাবতী। ইরাবতীকে কি নামে বলা হয় আমরা কি নামে জানি? রাভি নদী। রাভি নদী নামেই। আর কিন্তু এই যে রাভি নদী, এটা ঋগ বৈদিক নাম কি? এই যে রেড কালারে আমি যেটা লিখছি এটা হচ্ছে ঋগ বেদিক নাম, এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে ঋগ বেদিক নেম। সবগুলো ঋগ্বেদিক নেম নেই, কয়েকটা আছে সেগুলো আমি বলে দিচ্ছি। রাভি নদীর ঋগ্বেদীর নাম হচ্ছে পুরুষিনী, পুরুষনী। এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, প্রচুর বার এগুলো এক্সাম কিন্তু মানে কোশ্চেন এগুলো দেওয়া হয়েছে। তোমাদের কোশ্চেন বলবো না, কারণ তোমাদের তো প্রথমবার পরীক্ষা হচ্ছে। এরপর হচ্ছে বিপাশা নদী। বিপাশা নদী কি নামে পরিচিত? বিয়াস, তাই তো, বিইএএস, বিয়াস রিভার। এর কোনো ঋগ্বেদিক নাম মেনশন করা নেই। নাম্বার 6, শতদ্রু কি নামে পরিচিত? সতলেজ, সাতলেজ। সতলেজ, সতলেজ, এইভাবে সতলেজ নামে পরিচিত। এর ঋগ্বেদিক নাম আছে, সেটা হচ্ছে শতদ্রি, শতুদ্রি, শতুদ্রি। আর নাম্বার 7, 7 নম্বর রিভারটা কি? এটা হচ্ছে সরস্বতী। স্যার 6 নম্বরটা আরেকবার বলুন। 6 নম্বরটা হচ্ছে শতদ্রু, সতলেজ, হুম। শতুদ্রি, শতুদ্রি। ওকে। সরস্বতী রিভার, যেটা বর্তমানে লুপ্ত, এটা কিন্তু বর্তমানে এর কোনো অস্তিত্ব নেই, জল শুকিয়ে গেছে, লুপ্ত নদী। এটার ঋগ্বেদিক এটাকে বলা হচ্ছে সুরসুতি। সেই সময় এটা হচ্ছে সুরসুতি নামে পরিচিত ছিল, সুরসুতি। এটা কি নামে পরিচিত? সরস্বতী নদী ঋগ্বেদে পরিচিত হাকরা নামে, হাকরা। এই 4টে মেনশন করেছি, অসিকিনি, পুরুষিনী, শতুদ্রি আর হাকরা। এই 4টা ঋগ্বেদিক নাম। এই বিতস্তা নয় কিন্তু, এটা রেড কালারে লেখা হয়ে গেছে, এটা হচ্ছে আমি পাল্টে দিই বাবা, নাহলে আবার বিতস্তা। স্যার আরেকবার বলুন ঋগ্বেদে কোনগুলো? এই যে লাল কালারে দিয়েছি দেখো, যেগুলো রেড কালার করে দিয়েছি দেখো, পেয়েছো দেখতে? স্যার ওকে। এবার দেখো এখানে একটা কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে, যে ঋগ্বেদে সব থেকে বেশি বার কোন নদীর নাম উল্লেখ রয়েছে? সিন্ধু নদী। আচ্ছা, ঋগ্বেদে সব থেকে বেশিবার উল্লেখ রয়েছে সিন্ধু নদীর নাম, ইন্দাস রিভারের নাম সব থেকে বেশি উল্লেখ রয়েছে। আর সবচেয়ে পবিত্র নদী ঋগ্বেদে কোনটি? সরস্বতী নদী। সরস্বতী নদী, ভেরি গুড। সবচেয়ে পবিত্র নদী হচ্ছে সরস্বতী রিভার। ওকে। আচ্ছা, তো এখানে এই দুটো মেনশন আমরা করব, যে সব থেকে বেশি বার ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে সিন্ধু নদীর নাম, আর সবচেয়ে পবিত্র নদী হচ্ছে এবার যদি একটা কোশ্চেন বলা হয় যে বেদ কোন নদীর তীরে লেখা হয়েছে? বেদ কোন নদীর তীরে লেখা হয়েছে? সরস্বতী নদীর তীরে। স্যার সরস্বতী নদী। হ্যাঁ, এবার হচ্ছে ব্যাপারটা এরকম নয় যে সব বেদ সরস্বতী নদীর তীরে লেখা হয়েছে, ব্যাপারটা এরকম নয়। বা এই লেখা পাচ্ছে, লোকের মানে ঘুম পাচ্ছে না, লেখা পাচ্ছে, যাই সরস্বতী নদীর তীরে যাই, গিয়ে লিখে আসি, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা কি, যখন আগে কি হতো, বেদকে কি হতো, শুনে শুনে মনে রাখতে হতো, তাই তো? সেই জন্য বেদের অপর নাম কি? শ্রুতি। শ্রুতি। এবার শুনে শুনে মনে রাখতে হতো কাকে? বেদকে শুনে শুনে মনে রাখতে হতো, এই জন্য বেদের অপর নাম কি তোমরা প্রত্যেকেই বললে, যে শ্রুতি। এবার এই যে বেদ চর্চাটা হতো, সেটা কি হতো, সকালবেলা বা সন্ধেবেলা কি হতো, নদীর তীরে বসে এটা হতো। এই জিনিসটা কি হতো, নদীর তীরে বসে বেদ চর্চা হতো। এবার সবাই কি আর সিন্ধু নদীর তীরে বসে করতো? সবাই সিন্ধু নদীর তীরে বসে করতো না। তাহলে হতো কি, নদীর তীরে বসে বেদ চর্চা হতো। এবার সব থেকে পবিত্র যেহেতু সরস্বতী রিভারকে বলা হয়ে থাকে, এই জন্য এটা কথিত যে বেদ লেখা হয়েছে সরস্বতী নদীর তীরে। দেখো জাস্টিফিকেশনটা বুঝতে পারছি, মনে রাখতে পারবো তো এইভাবে? ওকে, এই জাস্টিফিকেশন গুলো একটু মনে রাখবে, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে। চলো, তো এই যে এবার আরেকটা কথা আমি এখানে এর সঙ্গে একটু ডিসকাস করে নিই, যে প্রথম মানুষ কোন ধাতুর ব্যবহার করে? তামা।
তামা। প্রথম ধাতু ব্যবহার করে মানুষ তামা। সেটা কি সিন্ধু যুগে আমরা সিন্ধু সভ্যতায় আমরা তামার ব্যবহার শিখি। তাহলে কোন ধাতুর ব্যবহার সেই যুগে আমরা শিখিনি? লোহার ব্যবহার আমরা শিখিনি। তাহলে লোহার ব্যবহার আমরা বৈদিক যুগে এসে শিখেছি। আচ্ছা, তাহলে এবার কার একটু আছে মিউট করো। আচ্ছা, তো লোহার ব্যবহার আমরা বৈদিক যুগে এসে শিখেছি। এবার যদি বলে কোন বৈদিক যুগে আমরা লোহার ব্যবহার শিখি, আদি বৈদিক যুগ না পরবর্তী বৈদিক যুগ? পরবর্তী বৈদিক যুগে। ভেরি গুড, মনে রাখবে আদি বৈদিক যুগে নয়, কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা কিন্তু লোহার ব্যবহার শিখি। দেখো, আমি যতটুকু বলেছি ততটুকু বুঝতে পেরেছো নাকি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, নেক্সট দেখো, তাহলে পেজ চেঞ্জ করছি। হ্যাঁ স্যার। এবার দেখো, এবার বৈদিক সভ্যতায় আমরা বিশেষভাবে সমাজ ব্যবস্থাগুলো আমরা খুব বেশি পড়বো না। আমরা শুধু বৈদিকের সমাজ ব্যবস্থার সামান্য জিনিস একটু দেখে নেব। সমাজ ব্যবস্থা বৈদিক যুগে কেমন ছিল যেটা সামান্য একটা ছোঁয়া আজকে আমরা একটু জেনে নেব, ব্যাস, দ্যাটস এনাফ। তারপর আমরা ডিসকাস করব, আমরা বৈদিক লিটারেচার গুলো সম্পর্কে একটু ডিসকাস করব, দেখবো কতটা আজকে হচ্ছে। কমপ্লিট যদি হয় ভালো, না হলে আমরা পরের দিন আমাদের কমপ্লিট করতে হবে, এটা দেখছি কতটা আমি করতে পারি। একদম না বললেই নয়, যেগুলো সেগুলো বলবো। তো প্রথম, সমাজ ব্যবস্থার মধ্যে সব থেকে একদম নিচু অবস্থায় কি বসবাস করতো? গ্রাম। সবচেয়ে ছোট অবস্থায় সমাজের থাকতো গ্রাম। কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হতো কি? 20 বিষ গঠিত হতো। কয়েকটা বিষ নিয়ে গঠিত হতো কি? জন জন। এবার এই জন। জনটা যদি বড় বড় সাইজের হতো তখন সেটাকে বলা হতো মহাজনপদ। আচ্ছা। ঠিক আছে, জনটা যদি বড় জন হয়, মানে সাইজে যদি বড় টাইপের জনপদ হয়, তখন সেটাকে আমরা জন বা জনপদ, একই কথা, যেটা জন সেটাই জনপদ। আর যদি বড় জনপদ হয় তখন সেটাকে আমরা বলবো মহাজনপদ। তাহলে এই যে গ্রামের একজন শাসনকর্তা রয়েছে তাকে আমরা কি বলবো? গ্রামিনী। বিশের যে শাসনকর্তা তাকে বলবো বিশি। বিশপতি। আর জনের শাসনকর্তাকে কি বলবো? রাজা বা রাজন। গোপ বা রাজন। হ্যাঁ, গোপ, হ্যাঁ একদম গোপ হবে। গোপ বা রাজা বা রাজন বিভিন্ন জায়গায় গুলোকে বলা হয়ে থাকে। ঠিক আছে, এবারে যে মহাজনপদের যে রাজা তাকে বলা হতো যে চক্রবর্তী সম্রাট। মানে যে বড় রাজা তাকে বলা হতো সম্রাট বা চক্রবর্তী সম্রাট। এগুলো কি বলতো, এক একটা জায়গায় বিভিন্ন রকম ভাবে এক্সপ্লেন করা হয়েছে। যেমন সাউথ ইন্ডিয়াতে রাজাকে ভোজ বলা হতো। তা এইভাবে বিভিন্ন জায়গায় নাম বলা আছে, যে এইটাই পার্টিকুলার হবে সেরকম ব্যাপার না। রাজাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এক্সপ্লেন করা হয়েছে। ওকে, তাহলে এইভাবে তৈরি হতো আমাদের শাসনতান্ত্রিক বিভাগ। তো এই যে আমাদের যদি আরেকটা ছোট্ট একটা ভাবি, যে এটা আমাদের কি, এটা হচ্ছে সামাজিক শাসনতান্ত্রিক বিভাগ। যদি সামাজিক বিভাগের ভাবি তাহলে কি হতো, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন একটা পরিবার ছিল। তো একটা পরিবার নিয়ে কি গঠিত হতে পারে? স্যার গোপ কাদের বলবো? গোপ। গোপ রাজা, রাজাকেই গোপ বলা, যে রাজন ছিল তাকেই গোপ বলা হয়। ঠিক আছে, রাজাকেই গোপ বলা হয়। আচ্ছা, কয়টা পরিবার নিয়ে কি গঠিত হয়? গোষ্ঠী। গোষ্ঠী। কুল। হ্যাঁ, পরিবারটাই তো কুল। কোন কুলের রমণী, কোন কুলের বৌমা তুমি, তাহলে কোন পরিবারের বৌমা না, কুলকে কি করে হবে? ঠিক আছে, কুল বা পরিবার একই জিনিস। কুল মানে ফ্যামিলি, তাকেই বলা হয়। গোষ্ঠী, গোষ্ঠী ইংরেজিতে কি বলা হয়? ক্ল্যান বলা হয়। কয়েকটা গোষ্ঠী নিয়ে কি গঠিত হয়? উপজাতি। ঠিক আছে, গোষ্ঠী নিয়ে গঠিত হয় উপজাতি। উপজাতি বা যেটাকে আমরা বলবো ট্রাইব। ক্লান মানে গোষ্ঠী, কমিউনিটি মানে তো গোষ্ঠী। হ্যাঁ, ক্ল্যান মানে কি গোষ্ঠী নয়? না, ক্লান মানে বংশ, এরকম টাইপের কিছু একটা। আচ্ছা, এরকম আক্ষরিক অর্থ করবে? আচ্ছা ঠিক আছে, করো। আচ্ছা, অ্যাকচুয়ালি ক্ল্যান হচ্ছে গোষ্ঠীকেই ক্ল্যান বলা হয়ে থাকে। ঠিক আছে, কমিউনিটি ব্যাপারটা আলাদা জিনিস, কমিউনিটি জিনিসটা একটু আলাদা, টোটাল জিনিসটা কিন্তু সেম নয়। ঠিক আছে, তো গোষ্ঠী আর হচ্ছে কয়েকটা গোষ্ঠী নিয়ে গঠিত হতো উপজাতি বা ট্রাইব। তো পরিবারের যে হেড হতো তাকে কি বলা হতো? কুলপা। কুলের হেড বা কুলপা বলা হতো। গোষ্ঠীর যে হেড তাকে কি বলা হতো? তাকে বলা হতো তাকে বলা হতো এখান থেকে গোপ। ঠিক আছে, আর হচ্ছে উপজাতির যে হেড তাকে হচ্ছে, সে হচ্ছে রাজন।
মানে জাস্ট দেখো এইভাবেই এটাকে যদি আমরা ছোট হিসেবে ভেবে থাকি সেইভাবে আমরা একটা বলে থাকি একটা উপজাতি। তখন তো এইভাবে জনপদ বা এইভাবে টোটালটা না, এটা জাস্ট এটা সিম্পলি এই ভাগটা একটু বুঝে নাও তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে একটা ফ্যাক্ট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের বৈদিক যুগে দুটো মানে অর্গানাইজেশনের অস্তিত্ব পেয়েছি। সেটা কি কি? সভা সমিতি। সভা ও আর সমিতি। আরো সভা ও সমিতি। আরো একটা নাম ছিল, কেউ বলতে পারবে কি নাম? সেটা তো পড়ি না স্যার, সেটা হচ্ছে বিধত, ঠিক আছে? তো জিনিসটা কি আমি অবশ্যই জিজ্ঞেস করব, সভা সমিতি। তো এর মধ্যে কোনটাকে ভাঙা যায় কোনটাকে ভাঙা যায় না? আচ্ছা, কোনটা কি নিয়ে গঠিত? সভা কি নিয়ে গঠিত? উপজাতি বয়স্কদের প্রধানদের পরিষদ ছিল তো সভা। একদম, অ্যাকচুয়ালি বয়োজ্যেষ্ঠ প্লাস যারা পুরোহিত হতো মানে অর্থবান লোক হতো তাদের নিয়ে সভা গঠিত হতো। আর সমিতি কি হতো? জনসংগঠন নিয়ে। জনগণের প্রতিনিধিদের নিয়ে সমিতি গঠিত হতো, ঠিক আছে? প্রতিনিধি। বিধতটা আমি জনসাধারণের পরিষদ স্যার। বলো 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 কি বলো? সাধারণের। হ্যাঁ, জনসাধারণের পরিষদ, একদম জনগণের প্রতিনিধি নিয়ে গড়ে উঠতো একদম। তাহলে সভাকে আমরা বর্তমান দিনে কিসের সাথে তুলনা করি? আমাদের পার্লামেন্টে রাজ্যসভা। রাজ্যসভা, ঠিক আছে? রাজ্যসভার সাথে। আর সমিতিকে লোকসভা। লোকসভার সাথে তুলনা করি। তাহলে এখানের মধ্যে কোনটাকে ভাঙা যাবে কোনটাকে ভাঙা যাবে না? কোনটা ভাঙা যায় সভা সমিতির মধ্যে? কোনটা ভাঙে? লোকসভা ভাঙে না রাজ্যসভা ভাঙে? বলো, লোকসভা ভাঙে না রাজ্যসভা ভাঙে? আমাদের লোকসভা ভাঙে। লোকসভা ভাঙে। তার মানে সমিতিকে ভাঙা যায় আর সভাকে ভাঙা যায় না। সিম্পল মনে রাখতে পারবো, কোনো সমস্যা নেই, ওকে? আর বিধতটা কি? বিধত হচ্ছে একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে যুদ্ধকালীন প্রতিষ্ঠান, যুদ্ধকালীন বিশেষ প্রতিষ্ঠান। মানে যখন কি হঠাৎ করে যুদ্ধ লাগলো একটা গোষ্ঠীর সাথে আর একটা গোষ্ঠী, সেই সময় যুদ্ধের পরামর্শ দেওয়ার জন্য এই বিধত প্রতিষ্ঠান গঠিত হতো। তো এটা যার পরে যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন এটা চলে যাবে। এইরকম কোনো জিনিস যেটা কোনো পার্টিকুলার পারপাসে গঠিত হয় তাকে আমরা কি বলি বলতো? বলতে পারবে তাকে কি বলি? দেখো, যেই দুটো সভা সমিতি এটা সবসময় ফিক্সড রয়েছে, এই জন্য এটাকে আমরা বলি কি পার্মানেন্ট বডি, ওকে? বলা হয় পার্মানেন্ট বডি, মানে যেটা স্বতন্ত্র পরিষদ। হ্যাঁ, আর এই দুটো পার্মানেন্ট বডি, মানে পার্মানেন্ট বডি বলতে যে ভাঙা যাবে থাকবে এরকম ব্যাপার। আর যেটা তৈরি হবে পার্টিকুলার উদ্দেশ্য, যুদ্ধের জন্য তৈরি হলো, ভেঙে যাবে কিছুদিন পরে টার্মের, সেটা আলাদা ব্যাপার। সেটা তো তোমার কিছুদিন পরে আবার তৈরি হবে। লোকসভা ভেঙে যায়, লোকসভা কি ভেঙে রয়েই যায়? ভেঙে রয়েই যায় না। তাহলে ওটা কি আবার একটা যখন মানে আবার 5 বছর পর আবার হবে। কিন্তু বিধত কি, যখন পার্টিকুলার যুদ্ধ হবে তখনই তৈরি হয়, ওকে? এইরকম কোনো জিনিস যেটা পার্টিকুলার পারপাসে তৈরি হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অ্যাড হক, ঠিক আছে? অ্যাড হক বডি বা অ্যাড হক কমিটি বলে থাকি। তোমাদের গ্রামে যখন পূজা হবে, এই তো দুর্গা পূজা আসছে, কমিটি তৈরি হয়ে গেছে প্রত্যেকের গ্রামে? পূজা কমিটি হয়েছে তো না হয়নি? বলো, কারে পূজা টুজার কেউ দায়িত্ব নেই তোমাদের? হয়েছে স্যার। তাহলে পূজার পরে কি সেই কমিটিটার অস্তিত্ব থাকে? থাকে না, কিছুই তো থাকে না, শুধু পুজোর পারপাসেই তৈরি হয়। সেই রকম হচ্ছে বিধত, ওকে? তো এই যে আমাদের এই তিনটে অর্গানাইজেশনের অস্তিত্ব আমরা পেয়ে থাকি। এবার ঠিক আছে, তো এটা আমরা মোটামুটি দেখো বুঝতে পারলাম এতটা। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এই যে ট্যাক্স ব্যবস্থা, সেই সময় কিন্তু যে কিছু ট্যাক্স ব্যবস্থা কিন্তু আমরা সেই সময় দেখতে পেয়েছি। তো ট্যাক্সের মধ্যে এক ধরনের ট্যাক্স নেওয়া হতো, সেটা হচ্ছে বলি ট্যাক্স নেওয়া হতো, যেটা হচ্ছে বলি ট্যাক্স। এটা কি ছিল? এটা ছিল এক ধরনের ঐচ্ছিক কর। ঐচ্ছিক কর বলতে তোমার যদি ইচ্ছে হয় তখন তুমি দিতে পারো। তাহলে এই ট্যাক্সটা তুমি কাকে দেবে? বলি ট্যাক্সটা দেবে রাজনকে। যে রাজা রয়েছে, এই যে জনপদের যে রাজা, রাজনকে তুমি ট্যাক্স দেবে। যে যুদ্ধ করতে যায় সেই জন্য তুমি ঐচ্ছিকভাবে এই করটা, তোমার যদি মনে হয় রাজনকে দেওয়ার রয়েছে, তখন তুমি তাকে বলি ট্যাক্সটা দিতে পারো। এটা তোমার নিজস্ব ইচ্ছার ব্যাপার।
কিন্তু পরবর্তীকালে এই বলি ট্যাক্সটাকে বাধ্যতামূলক করা হয়। এটা ঐচ্ছিক ছিল, পরে এটাকে মৌর্য সাম্রাজ্য থেকে এটাকে বাধ্যতামূলক করা হয় যে দিতেই হবে। ওকে, এটা আমাদের মৌর্যান এম্পায়ারে মৌর্য সাম্রাজ্যে এসে এটা আমাদের বাধ্যতামূলক করা হয়। এরপর সমস্ত সাম্রাজ্যে, গুপ্ত সাম্রাজ্য থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু বলি একটা বাধ্যতামূলক ট্যাক্স ছিল। বলো, এতটা বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে, এবার দেখো, এবার ঋগ বৈদিক যুগে কিন্তু কোনো রকম জাতিভেদ প্রথা ছিল না, ছিল কি বর্ণভেদ প্রথা। বর্ণভেদ প্রথা ছিল, কোনো জাতিভেদ প্রথা ছিল না, ছিল বর্ণভেদ প্রথা। দেখো দুটোর মধ্যে কি পার্থক্য? বর্ণভেদ প্রথা বলতে কি বলা হতো যে আমাদের ঋগ্বেদের হচ্ছে দশম মণ্ডল। ঋগ্বেদে কতগুলো মণ্ডল রয়েছে? 10টা মণ্ডল রয়েছে, হ্যাঁ ডিসকাস করবো পরে। ঋগ্বেদের দশম মণ্ডলে একটা জিনিস রয়েছে, তার নাম হচ্ছে পুরুষ সূক্ত। তার নাম হচ্ছে পুরুষ সূক্ত। সেখানে কি বলা হয়েছে পুরুষ সূক্তে? পুরুষ সূক্তে বলা হয়েছে কি, আচ্ছা কেউ বলতে পারবে? বলো। পুরুষই প্রধান। পুরুষই প্রধান, তাই কি? আর কেউ? স্যার ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, আর উরু থেকে বৈশ্য, পরযুগল থেকে শূদ্র, আর এইটা বলা হয়েছে। বাহ, আর very ভুলে good. গেছি। একদম একদম কারেক্ট 100%। ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ, বাহু থেকে মানে হাত থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়, উরু থেকে মানে যেটা আমাদের জঙ্ঘা বলা হয়, জঙ্ঘা মানে জাং আমাদের, উরু থেকে তৈরি হয়েছে বৈশ্য, আর পা থেকে তৈরি হয়েছে কি শূদ্র। ওকে, এটা ছিল ঋগ বৈদিক যুগের বর্ণভেদ প্রথা। তার মানে এই নয় যে ব্রহ্মার ছেলে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে বা ক্ষত্রিয়র ছেলে ক্ষত্রিয় হবে, এটা কিন্তু কোনো ব্যাপার ছিল না। বৈশ্যটা কার থেকে সৃষ্টি লিখেছেন বুঝতে পারলাম না। উরু 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 জাঙ্ঘা, জঙ্ঘা, জাঙ্ঘা, জঙ্ঘা, ঠিক আছে, জঙ্ঘা উরু। তাহলে ব্রাহ্মণের কি কাজ? পুজো করা। পূজা করা, হ্যাঁ, ক্ষত্রিয়র কাজ কি? যুদ্ধ করা, যুদ্ধ করা বা দেশ রক্ষা করা। বৈশ্যের কাজ কি? বাণিজ্য করা, বাণিজ্য, কৃষি কাজ করা। আর হচ্ছে শূদ্রের কাজ কি? এই যে তিনটে জাতির সেবা করা, এদের হচ্ছে সেবা করা। তাহলে এখান থেকে দেখো এসেছে বর্ণভেদ প্রথা। ওকে, যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পা থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। এটা আমাদের ঋগ্বেদের পুরুষ সূক্তের দশম মণ্ডলে এটা সম্পর্কে বলা রয়েছে, যেটা আমাদের চতুর্বর্ণ। আমি একটা কথা বলে দিচ্ছি, এটা হচ্ছে বলা হয় চতুর্বর্ণ। এবার এই যে একটা কথা রয়েছে চতুর্বর্ণের, এই যে কনসেপ্টটা রয়েছে, এটা কিন্তু আমাদের বর্ণভেদ, এটা কিন্তু জাতিভেদ প্রথা ছিল না। তার মানে যে পুজো করতে পারতো সেই ব্রাহ্মণ হতো, যে ব্রাহ্মণের ছেলে যদি পুজো করতে না পারে সে কিন্তু আর ব্রাহ্মণ হবে না, ক্ষত্রিয় ছেলে যদি যুদ্ধ করতে না পারে সে কিন্তু ক্ষত্রিয় হবে না। তাহলে এটা কবে হলো? এটা পরবর্তী বৈদিক যুগে এসে বর্ণভেদ প্রথাটা পরিবর্তিত হয়ে গেল কি জাতিভেদ প্রথায় তৈরি হয়ে গেল। তাহলে এবার এখানে একটা কথা আছে যে সমাজে আমাদের তো দুটো রয়েছে, সেটা হচ্ছে আর্য এবং অনার্য। এই আর্য ও অনার্য কিভাবে সৃষ্টি হলো, কিভাবে হলো বলো তো, কি মনে হয়? आर्य और अनार्य কেন সৃষ্টি হলো, কি করে হলো, कैसे हुआ बताओ? দেখো কি হয়েছে, আর্যদের কোথা থেকে এসেছে বলা হয়, পার্টিকুলারলি বলা হয়েছে তারা বাইরে থেকে এসেছে। আমরা মনে করলাম যে বাইরে থেকে এসেছে মানে কি, কোথা থেকে এসেছে, সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া থেকে এসেছে, আর অনেক জায়গা যেখান থেকেই হোক আমরা মনে করছি যে সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে। তাহলে যারা এসেছে তারা খুব দেখতে সুন্দর, মানে একদম উন্নত নাসিকাযুক্ত, গৌরবর্ণ, খুব লম্বা চওড়া, খুব ভালো কথা, ভালো কথা, সুন্দর। তো তারা যখন ভারতে এলো, ভারতে যেসব লোকেরা বসবাস করতো তারা ছিল কি খর্ব, বেটে, কালো, ঠিক আছে, তাদের সঙ্গে তারা যুদ্ধ করলো। তাহলে যুদ্ধ করার ফলে কি হলো, যে দুটো জাতি একসাথে বসবাস করতে শুরু করলো, গৌরবর্ণের লোক আর কৃষ্ণবর্ণের লোক। তাহলে এরা যেহেতু পরাজিত হলো, তার মানে এদেরকে কি করবে, দাস হিসেবে রাখবে। এই কারণে দাস বা দস্যু, দাস দস্যু ব্যাপারটা একটু আলাদা, ঠিক আছে, দস্র, তুমি যদি দস্র বলো সেটা হবে, দস্যু ব্যাপারটা আলাদা, দস্র আর দস্যু কথার মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক আছে। তুমি কথাটা বললে বলে আমি তোমাকে বললাম, নাহলে এই কথাগুলো আমি মেনশন করবো না, ঠিক আছে।
যাই হোক, দস্র আর দস্যু ব্যাপারটা আলাদা রয়েছে, দুটো যেন গুলোবে না। দস্র যারা শূদ্রদের ছিল, তাদেরকে নিচু জাতি ছিল, তাদেরকে দস্র বলা হতো। তাদের একজন দেবতাও ছিল, বলতে পারবে কি দেবতা ছিল শূদ্রদের দেবতা? ইন্দ্র। শূদ্রদের দেবতা ইন্দ্র হবে? হ্যাঁ, তুমি বললে যখন সেই জন্য আমি তোমাকে একটু টাফ জায়গায় নিয়ে গেলাম, না বললে আমি নিয়ে যাব না। ধর্ম। না, পুষান, ঠিক আছে, পুষান ছিল। আমি বলে দেবো, একবার বলুন স্যার, পুষান, কি একবার নামটা বলুন। পুষান ছিল, ঠিক আছে। ওয়েট করো, যারা জানো না লেখার এই মুহূর্তে দরকার নেই, যে ওকে আমি বললাম যে জানো তার জন্য একটু বললাম, তোমাদের জন্য আমি এটাকে অন্যভাবে বোঝাবো। ও যেটা যে জানে সেটা বুঝতে পারবে, আর যে জানে না সে একদমই বুঝতে পারবে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাদের যতটা দরকার আমি ঠিক বুঝিয়ে দেবো। আচ্ছা চলো, তো গৌরবর্ণ এখান থেকে কি হলো, সমাজে আর্য এবং অনার্য শুরু হলো, দ্যাট ইজ কল্ড বর্ণ সংকর। ওকে, এইভাবে সমাজে এলো কি বর্ণ সংকর ব্যবস্থা। আমি টার্মগুলো তোমাদেরকে শেখাচ্ছি এই কারণে এক্সামে এই টার্মগুলো দেখে যেন ভয় না পাও, ঠিক আছে। বর্ণ সংকর, বর্ণ সংকর মানে আর্য আর অনার্যদের মিশ্রণে তৈরি হলো কি বর্ণ সংকর। ক্লিয়ার? এবার দেখো, এই সময় লোকেদের কি হতো, সমাজে বিবাহ রীতি, যে বিবাহ রীতি, বিভিন্ন ধরনের বিবাহ রীতি প্রচলিত ছিল। কি কি বিবাহ রীতি? অনুলোম প্রতিলোম। ভেরি গুড, ভেরি গুড। একটু বাবু, অনুলোম প্রতিলোম যে বিবাহ, এগুলোকে কি ধরনের বিবাহ ইংলিশে কি বলে? অনুলোম হচ্ছে মানে উচ্চ বর্ণের পাত্রের সাথে নিম্ন না, বর্ণের আমি পাত্রের এই ম্যারেজ টাইপটাকে কি বলে আমাদের বর্তমান কথায়? আমি তুমি যেটা বলছো বুঝতে পারছি, সেটা আমি পরে বলছি। বাহ 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 বাহ, ভেরি গুড, ভেরি গুড, বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ইন্টারকাস্ট ম্যারেজ, বাহ, ভেরি গুড। ইন্টারকাস্ট ম্যারেজ। হিস্ট্রি ছিল সাবজেক্ট? না স্যার, কি সাবজেক্ট ছিল তোমার? বাংলা। বাংলা? এত সুন্দর বলতে পারছো, পড়েছো আগে? হ্যাঁ, পড়েছিলাম। খুব ভালো, খুব ভালো, ভালো পড়েছো, ভেরি গুড। কিপিটা আরো ভালো করে এটা তো এখনকার প্রচলিত ওয়ার্ড। হ্যাঁ, তাছাড়া এটা এখনো তো প্রচলিত। এখন তো বেশি প্রচলিত, এখন তো এটা নিয়ে বেশি প্রচলিত। যাই হোক, এটা নিয়ে আমি কিছু মন্তব্য করব না, কারণ এর পিছনে অনেক বক্তব্য আছে, এখন লেগে যাবে, কন্ট্রোভার্সি লেগে যাবে। যাই হোক, ছাড়ো। তো অনুলোম প্রতিলোম বিবাহটা কি? অনুলোম হচ্ছে যখন উচ্চ বর্ণের পাত্র হবে, ছেলে হবে উচ্চ বর্ণের পাত্র, মানে ব্রাহ্মণ ছেলে হলো, তার সঙ্গে যদি কোনো ক্ষত্রিয় মেয়ে বা বৈশ্য মেয়ের বিবাহ হয়, তখন সেটা হবে অনুলোম বিবাহ। উচ্চ বর্ণের পাত্র আর নিম্ন বর্ণের পাত্রী, উচ্চ বর্ণের পাত্র আর নিম্ন বর্ণের পাত্রীর মধ্যে যদি বিবাহ হয়, তখন বলবো অনুলোম বিবাহ। আর যদি উল্টো হয়, যে নিম্ন বর্ণের পাত্র আর উচ্চ বর্ণের হ্যাঁ, আর উচ্চ বর্ণের পাত্রী, তখন তাকে আমরা বলবো প্রতিলোম বিবাহ, মানে ইন্টারকাস্ট ম্যারেজ। যে বিভিন্ন অন্য কাস্টে বিবাহ, সেগুলোকে বলা হয় প্রতিলোম বা অনুলোম বিবাহ। এটা আমাদের কিন্তু মেনশন করা সেই সময় হতো। সেই সময় কিন্তু মনে রাখবে, কোনো কিন্তু বাল্য বিবাহ বা সতীদাহ প্রথা এসব কিন্তু ছিল না। বাল্য বিবাহ, সতীদাহ এসব কিন্তু ছিল না, একদম ছিলই না এইসব জিনিস, ঠিক আছে। এইসব রিচুয়ালস, বাল্য বিবাহ, সতীদাহ, এগুলো ছিল না। এগুলো কিন্তু শুরু হয়েছিল পরে, অথর্ব মানে পরবর্তী বৈদিক যুগে এসে এগুলো শুরু হয়। যার মধ্যে সব থেকে বেশি হতো সেটা হচ্ছে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন। মানে তোমার বাচ্চা হচ্ছে না, তুমি বললে, মানত করলে, আমার যদি বাচ্চা হয়, সে বাচ্চাকে গঙ্গাসাগরে বিসর্জন দিয়ে দেবো। কোনো মানে হয় এইসব রিচুয়ালসের? যাই হোক, সেগুলো ছিল। তো এই ধরনের দু ধরনের বিবাহ আমরা দেখতে পারি, যেটা হচ্ছে ইন্টারকাস্ট ম্যারেজ। দেখো, নোট ডাউন হয়েছে? তো ইট কমপ্লিট? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো সমাজে কি হতো, যে নারীদের স্থানটা আমরা একটু ডিসকাস করবো, যে সমাজে নারীর কেমন ধরনের স্থান ছিল, নারীর স্থান আমরা একটু ডিসকাস করবো। আচ্ছা, আজকে বেদিক লিটারেচার হবে না, আমি বুঝতে পারছি, কারণ অনেক কিছু বলতে হবে। আমি আজকে সমাজ ব্যবস্থাটাই পড়িয়ে দিচ্ছি, বেদিক লিটারেচারটা আমরা পরের দিনই করব। আচ্ছা, নারীদের স্থান, নারীদের কি হতো, সমস্ত জায়গায়, শিক্ষাক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, সমস্ত জায়গায় কিন্তু বেদ পাঠে, মানে সমস্ত জায়গায়, সভা সমিতিতে, সমস্ত জায়গায় কিন্তু তারা যোগদান করতে পারত। শিক্ষাক্ষেত্রে, এডুকেশন পারপাসে, যুদ্ধর ক্ষেত্রে, সভা সমিতিতে, প্রত্যেক জায়গায় কিন্তু তারা নিজেরা কন্ট্রিবিউট করতে পারত। নিজেদের যে মানে যে কলা কৌশল তারা কিন্তু দেখাতে পারত। তো এই ধরনের কিছু বিখ্যাত নারীর নাম আমরা উল্লেখ পাই।
বলো, পারবে? ঘোষা, অপলা, লোপামুদ্রা, অপলা, ঘোষা, গার্গী, 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 বিশ্বভারতী, লোপামুদ্রা, লোপামুদ্রা, আর বিশ্ববারা, বা ভেরি গুড। বিশ্বভারতী, বিশাখা, সম্ভবতা, অনেক রয়েছে, লোপামুদ্রা, ভেরি গুড। আচ্ছা, তো এদের মধ্যে তারপর আরো বিশ্ববারা আছে, লিখছি, তোমার বললে বিশ্ববারা। তো এদের মধ্যে লোপামুদ্রা, এই যে লোপামুদ্রা, ইনি একজন মানে শুধু বিদুষী নারী ছাড়া তার একটা অন্য আইডেন্টিটিও রয়েছে। একজনের ওয়াইফ ছিল। কার ওয়াইফ ছিল? বিখ্যাত ঋষি ছিল, তার নাম ছিল ঋষি অগস্ত্য। নাম শুনেছি? হ্যাঁ, অগস্ত্য হ্যাঁ। ঋষির কিন্তু স্ত্রী ছিল লোপামুদ্রা, ঠিক আছে? এটা কিন্তু তার আইডেন্টিটি, একটা এক্সট্রা আইডেন্টিটি ছিল। এবং তিনি কিন্তু বিভিন্ন বেদের যে সূত্র যেগুলো হয় সেগুলো কিন্তু তিনি লিখেছেন। এরা কিন্তু বেদ পাঠ করতো, এর সাথে সাথে এরা বেদের সূত্র যেগুলো হয়ে থাকে, হাইমস যেগুলোকে বলা হয়, সেগুলো কিন্তু তারা লিখেছে। এবার তারা কিন্তু বিভিন্ন জায়গায় ধর্মচর্চা, বলো। স্যার ওটা কি লিখলে? কার কার ওয়াইফ ছিলেন লোপামুদ্রা? ঋষি অগস্ত্য, অগস্ত্য, অগস্ত্য মুনি ছিল, ঋষি অগস্ত্য। ওকে, দেখতে পেয়েছো? বোঝা গেছে? হ্যাঁ, ওকে। তো যুদ্ধক্ষেত্রে কিছু এরকম নারীর নাম আমরা উল্লেখ পাই। তার নাম কি বলতে পারবে কেউ? তার নাম হচ্ছে মুদগালিনী, বিশপলা, বিষপলা, বা ভেরি গুড, আর একটা শশীয়সী, ঠিক আছে? যুদ্ধক্ষেত্রে এরকম রমণীর আমরা উল্লেখ পাই, সেটা হচ্ছে মুদগালিনী, বিষপলা, শশীয়সী। তো এরা কি করতো? সভা সমিতিতেও এরা কন্ট্রিবিউট করতে পারতো। বিবাহের ক্ষেত্রে মতামত নেওয়া হতো সম্পূর্ণ। বিবাহের ক্ষেত্রে মতামত ছিল, এই কারণে তাদের কি হতো? স্বয়ম্বর হতো, ঠিক আছে? স্বয়ম্বর হতো, স্বয়ম্বরে যে যার নিজেদের হচ্ছে বর চুজ করতে পারতো, যাকে ভালো লাগছে, খুব ভালো কথা। স্বয়ম্বর হতো, যে যাকে বিয়ে দিয়ে দিল সেরকম না, স্বয়ম্বর হবে। স্বয়ম্বরে হচ্ছে যোগ্য ব্যক্তির সাথেই বিবাহ দেওয়া হবে। তো এগুলো তো আমরা দেখে দেখে, সিরিয়ালে দেখে দেখে আমরা অভ্যস্ত, এরকম মহাভারত, রামায়ণ এগুলোকে দেখেছি। তো যাই হোক, এবার পরবর্তী বৈদিক যুগে কি হয়? মেয়েদের সমাজের হয়। এবার এই যে মহিলারা যারা এরকম বেদ চর্চা করতো, তাদেরকে বলা হতো কি, কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে দুটো ভাগে ভাগ করা হতো। একটা বলা হতো ব্রহ্মবাদিনী, ব্রহ্মবাদিনী আর সদ্ভাব। ভেরি গুড, ব্রহ্মবাদিনী, আর হচ্ছে সদ্যবধূ, ভেরি গুড, ব্রহ্মবাদিনী আর হচ্ছে সদ্যবধূ। এবার ব্রহ্মবাদিনী কারা ছিল? যারা কি করতো? কোনো বিবাহ করতো না, বিবাহ না করে আজীবন বেদ চর্চা করত। ওকে, আর সদ্যবধূ ছিল এই যে যাদের হাজবেন্ড এরকম কোনো ঋষি রয়েছে, তাদেরকে বলা হতো সদ্যবধূ। তাহলে লোপামুদ্রা কি হবে? একজন সদ্যবধূ হবে, ব্রহ্মবাদিনী হবে না। ওকে, এরকম ঋগ্বেদে কতজন ব্রহ্মবাদিনীর নাম পাওয়া গেছে? 27 জন, ঠিক আছে? মনে রাখবে 27 জন, 27 জন ব্রহ্মবাদিনী নারীর নাম ঋগ্বেদে পাওয়া গেছে। ওকে, দেখো ক্লিয়ার? এবার এটা যদি ক্লিয়ার হয় বলো। স্যার একটু ওয়েট। হুম 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 লেখো লেখো, সমস্যা নেই। ওকে, দেখো, তো এটা ছিল ঋগ বৈদিক যুগ। এবার পরবর্তী বৈদিক যুগে কি হলো? নারীদের সমাজে মানে খুবই অবনতি হলো। সেই সময় পরবর্তী বৈদিক যুগে সভা সমিতিতে তাদের অংশগ্রহণ করতে দেয়া হতো না। তাদেরকে মানে বিভিন্ন রকম তাদেরকে অসুচি বলা হতো, মেয়েদেরকে বলা হতো অসুচি। কোনো জায়গায় যদি মেয়ে মানে ছায়া পড়ে যেত, বলা হতো অসুচি, মানে হয়ে গেছে আর কি, অপবিত্র হয়ে গেছে, যাই হোক, এটা মানে করা হতো। এবং যেটা সব থেকে মানে খারাপ ব্যাপার ছিল, সেটা কি হতো? যে মহিলাদেরকে কি হতো? শূদ্রদের সাথে একই ক্যাটাগরিতে রাখা হতো। শূদ্র ও মহিলাদের একই ক্যাটাগরিতে রাখা হতো, একই শ্রেণীতে রাখা হয় এই যুগে। এবং এর যে প্রপার যে মানে প্রুফ,
সেটা কি দিয়ে থাকে? সেটা হচ্ছে শতপথ ব্রাহ্মণ। ব্রাহ্মণ সম্পর্কে আমরা পড়বো, সেখানে হচ্ছে সবচেয়ে দীর্ঘতম ব্রাহ্মণ অংশ হচ্ছে শতপথ ব্রাহ্মণ। সেই শতপথ ব্রাহ্মণে শূদ্র এবং মহিলাদের একই শ্রেণীতে রাখা হয়েছে। কি করে আমরা বুঝলাম যে একই শ্রেণীতে রাখা হয়েছে? যে বলা হয়েছে যে কোনো একজন শূদ্রকে হত্যা, মানে কোনো একজন মহিলাকে হত্যা করলে যে প্রায়শ্চিত্ত করতে হবে, একটা শূদ্রকে হত্যা করলেও সেই প্রায়শ্চিত্তই করা হবে। এবং আরো খারাপ ব্যাপার সেটা হচ্ছে শূদ্র মহিলা এবং তার সাথে সাথে দাঁড় কাক, মানে একটা কাককে তুমি যদি মেরে ফেলো তার জন্য তোমার যে প্রায়শ্চিত্ত করতে হবে সেই ক্যাটাগরিতে রাখা হয়েছে। তার মানে বুঝতে পারছো যে মহিলাদের কতটা সামাজিক অবনতি হয়েছিল সেই ক্ষেত্রে। এবং এখানে কি হয় যে আরেকটা প্রথা চালু করা হয়েছিল, সেটা হচ্ছে নিয়োগ প্রথা। এনিবডি ডু ইউ নো নিয়োগ প্রথাটা কি? কিন্তু পরবর্তী বৈদিক যুগে হয়েছিল নিয়োগ প্রথা। বলতে পারবে কেউ নিয়োগ প্রথাটা কি? বিধবাদের মানে মানে তার দেবরের সাথে সম্পর্ক, মানে না, না, পুত্রার্থে না, রাখা। না দোষ। সন্তান না হলে স্যার ওই যেটা সেই মহাভারতে আমরা দেখেছি সত্যবতী যেটা করেছিল। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, বাহ ভেরি গুড। কি নামটা বলো তো তোমার? দেবব্রত। দেবব্রত, বাহ ভেরি গুড। নামগুলো মনে রাখতে হবে এগুলো, মানে এক্সাক্ট অ্যান্সার। কি হয় যে মানে অ্যাকচুয়ালি এটা হতো সমাজের যারা হচ্ছে উঁচু শ্রেণী বা মানে একটু হায়ার কাস্টের লোক হতো, তাদের কি হতো যে বিশেষ করে রাজাদের ক্ষেত্রে এটা হতো, রাজা বা হচ্ছে বিত্তবান লোকেদের ক্ষেত্রে এটা হতো। এটা কি হতো, সাপোজ কোনো একজন রাজা, তার হচ্ছে মানে বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না, তার হচ্ছে 3টে রানী আছে, ঠিক আছে, তার কোনো ছেলে হচ্ছে না, পুরুষ হচ্ছে মানে মানে ছেলে তার হচ্ছে না। এবার সেই অবস্থায় সন্তানহীন অবস্থায় রাজা কি হলো, মারা গেল। রাজা মারা যায় কি অবস্থায়? সন্তানহীন অবস্থায় মারা গেল। তাহলে সেই রাজা যদি মারা যায়, রাজার তাহলে কে বসবে তার বংশধর হিসেবে? বলছি ছেলে হচ্ছে না মানে ছেলে সন্তান না? হ্যাঁ, ছেলে কি বলতে সন্তান চাইলে? হচ্ছে না, মানে ছেলে বাচ্চা হচ্ছে না। মানে ছেলে না হলে উত্তরাধিকারী হবে কি করে? মেয়েকে তো নিশ্চয়ই উত্তরাধিকারী করা হবে না, ছেলে হ্যাঁ দরকার, হ্যাঁ তাই তো? তাহলে ছেলে যে হোক করে মানে ছেলে প্রাপ্ত করতে হবে। তাহলে বা সেই অবস্থায় সন্তান হয়নি, সেই অবস্থায় রাজা যদি মারা যায়, তখন কি হয়, সেই যে রাজার যে রানী রয়েছে, ঠিক আছে, সে রানী তখন তা মানে কোনো হচ্ছে এই মানে পুরোহিত, ঠিক আছে, কোনো পুরোহিতের কাছ থেকে সন্তান প্রাপ্তি যখন লাভ করবে, ঠিক আছে, সেই সন্তানকে রাজার সন্তান হিসেবেই গুরুত্ব দেওয়া হবে। এইটাকে বলা হতো নিয়োগ প্রথা। বুঝা গেছে? যেটা মহাভারতেও হয়েছে, এই যে সত্যবতী এটা করেছিল, যে হচ্ছে তোমার ওই পাণ্ডুর যে মা ছিল, হ্যাঁ পাণ্ডু, ধৃতরাষ্ট্র আর বিদুর। বিদুরের মা, এরা নিয়োগেতে তৈরি হয়েছিল। এই নিয়োগ যে প্রক্রিয়াটা দেখো মহাভারতে, বুঝতে পারছো তো বৈদিক যুগের সাথে কতটা রিলেটেড, টোটাল সমস্ত জিনিসগুলো এইভাবে রিলেটেড রয়েছে। ক্লিয়ার প্রত্যেকের এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আর লাস্ট অফ অল কি বলবো, হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই, এই সময় পরবর্তী বৈদিক যুগে আরেকটা জিনিস চালু করা হয়েছিল, একটু ছোট্ট করে বলে দিই, বিশেষ এ নয়, যদিও এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে, তবু আমি এটা বলে দিচ্ছি একটু, যেটা হচ্ছে দেবদাসী প্রথা। এটা কি দেবদাসী প্রথা? এনিবডি? দেবদাসী প্রথা কি? মন্দিরের কোনো হচ্ছে সেবায়, যেটা অ্যাকচুয়াল ব্রাহ্মণরা নারীদেরকে ভোগ করতো, তো ওইটা বলা হতো যে মন্দিরের কোনো সেবায় লাগানো হয়েছে, মানে কোনো মেয়েকে, তাকে বলা হতো দেবদাসী। সে কখনো বিয়ে করতে পারবে না বা কি সন্তান ধারণ এরকম কিছু করতে পারবে, এরকম কিছু একটা। হ্যাঁ ঠিকই বলেছো তুমি, এক্সাক্ট জায়গায় চলে গেছো তুমি, একদম এক্সাক্ট জায়গায় পৌঁছে গেছো, একদম ঠিক জায়গায় পৌঁছে গেছো। বাট প্রথাটা এটা ছিল না, প্রথাটা হতো কি, দেবদাসী প্রথায় যে সব মানে পিতা তার হচ্ছে মানে তার মেয়ে যারা রয়েছে তাদের বিয়ে দিতে পারতো না, মেয়ের বিয়ে দিতে অক্ষম কোনো পিতা, যদি তার যে মেয়ে যদি নৃত্যে পারদর্শী হয়, দুটো কন্ডিশন, ঠিক আছে, বিয়ে দিতে পারছে না আর তার বিয়ে হচ্ছে না আর সে নৃত্যে পারদর্শী, এরকম কোনো মহিলাকে কি করা হতো, মানে এতে তোমার হচ্ছে মন্দিরে দান করা হতো। তাহলে মন্দিরে সে দান করতো, মন্দিরে দান করা হতো, মন্দিরে দান করা অবস্থায় সে মন্দিরে সারা জীবন কাটাবে, বিবাহ না করে, মানে দেবতাকে নৃত্য পরিবেশনের মাধ্যমে সে তার জীবনটা অতিবাহিত করে দেবে, যেহেতু বিয়ে হচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভোগ করাটাই মেন উদ্দেশ্য ছিল, কিন্তু কজ ছিল এইটা, বিয়ে তার বাবা যদি বিয়ে দিতে না পারে আর যদি নৃত্যে পারদর্শী হয় তখনই দেবদাসী প্রথায় হতো। যে এটা হচ্ছে সব থেকে বেশি আমরা দেখতে পেয়েছি চোল ডাইনেস্টিতে, ঠিক আছে, চোল সাম্রাজ্যে
এর সব থেকে বেশি অস্তিত্ব আমরা পেয়েছি প্রথম রাজরাজ চোলের সময়, যেটা পরবর্তীকালে আমাদের ভাইস রয় ছিল, তার নাম ছিল লর্ড রিডিং। ঠিক আছে, লর্ড রিডিং তিনি কি করেছিলেন, এটাকে বন্ধ করেছিলেন ভারত থেকে 1988 খ্রিস্টাব্দে। দেবদাসী প্রথাকে সম্পূর্ণভাবে ভারত থেকে উচ্ছেদ করেন বা এটাকে টোটালি ডিনাই করেছিল লর্ড রিডিং। ক্লিয়ার এর প্রত্যেকের? স্যার এটা কত সালে? 1988, 1988। স্যার কে রোধ করেছিলেন বললেন? লর্ড লর্ড রিডিং। লর্ড রিডিং ভাইসরয় ছিল লর্ড রিডিং। সরি, 1988 নয়, 1888। 1900 কি করে হবে? 1947 সালে তো ভারত স্বাধীন হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্ট যেটা বলে আজকে কমপ্লিট করে দেবো সেটা হচ্ছে এই যুগের হচ্ছে অর্থনৈতিক জীবন। ছোট্ট বিশাল কিছু ব্যাপার নয়, সামান্য একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে অর্থনৈতিক জীবন। মানে পরের ক্লাসে আমরা ধর্মীয় জীবন এর সাথে সাথে আমরা বৈদিক যে লিটারেচার সেটা আমরা ডিসকাস করব। আমাদের দুটো ক্লাস লেগেই গেল, কি বলবো আর, একটু এক্সপ্লেন না করলে, তাড়াহুড়ো করলে হবে না, একটু লাগবে, এগুলো করতে হবে। যাই হোক, বলো এই যুগের মূল জীবিকা কি ছিল? পারবে? ভুল যেন না হয়। পশু। কৃষিকাজ। আমি সিন্ধু সভ্যতা পড়ানোর সময় বারবার বলেছিলাম কি হবে? কৃষিকাজ। কৃষি কাজ হবে, মনে করো কৃষি কাজ হবে, হ্যাঁ কৃষিকাজ, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, ভুল তো বলতেই হবে, তাই তো? ভুল বলতেই হবে। স্যার পশু বলো না, বৈদিক সভ্যতায় পশু বলো না, সিন্ধু সভ্যতায় কৃষিকাজ। তাহলে প্রেফারেন্স। আমি প্রথমে এই ইচ্ছে করে তোমাদের ভুল বললাম যাতে ভুলটা মাথায় স্ট্রাইক করে। পশুপালন কমা দিয়ে কৃষিকাজ, মনে পড়ছে সিকোয়েন্স বলেছিলাম? হ্যাঁ স্যার। সিকোয়েন্স আশা করি মনে পড়ছে। এই কারণে তো বলি ক্লাসগুলো ভালো করে মন দিয়ে শুনতে হবে, বারবার রিভিশন করতে হবে, নাহলে এগুলো পরীক্ষায় ভুল করে দিয়ে আসবে, আর এরকম কোশ্চিনই তোমাকে কাট অফ ক্লিয়ার করাবে, নাহলে হবে না। পশুপালন হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স, না থাকলে কৃষিকাজ। বৈদিক সভ্যতা হলে এটা উল্টে যাবে, তাই তো? মনে পড়ছে? তো এখানে কি অর্থনৈতিক জীবনে সব থেকে বেশি যে প্রাণীটাকে পুজো করা হতো সেটা হচ্ছে গরু। ঠিক আছে, গরুকে সবচেয়ে পবিত্র প্রাণী হিসেবে করা হতো। এই জন্য ঋগ্বেদে গো শব্দটা কতবার বলা হয়েছে? 176 বার। 176, 176 বার গো শব্দটি উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে। গো শব্দটি ইউজ করা হয়েছে 176, 176 বার উল্লেখ করা হয়েছে গো শব্দটা। ঠিক আছে, এবার এই যে গরু সংক্রান্ত আরেকটা টার্ম রয়েছে সেটা হচ্ছে গাভিষ্টি। গাভিষ্টি, গাভিষ্টি কথার আক্ষরিক অর্থ হচ্ছে গরুর অনুসন্ধান। ঠিক আছে, গরুর অনুসন্ধান। অ্যাকচুয়ালি জিনিসটা কি হতো, মানে যেটাকে আমরা আরেকটু ভাবে বলতে পারি ইংলিশ কথায়, সেটা হচ্ছে ফাইট ফর কাউ। দেখো তখন তো কোনো কারেন্সি ছিল না, তখন যার কাছে যত বেশি গরু আছে সে তত বেশি বড় লোক। ঠিক আছে, যার কাছে গরু আছে, 1000টা গরু আছে, তার মানে সে খুব বিত্তবান লোক। গরু ছিল সেই সময় সবচেয়ে স্ট্যান্ডার্ড ইউনিট, এবং এই কারণে গরুকে সবচেয়ে মানে পবিত্র, মানে সবচেয়ে পবিত্র প্রাণী মনে করা হতো। এই যে এখন আমাদের বলা হয় যে হিন্দু ধর্মে হচ্ছে গরু মানে গরু মাংস খাওয়া যায় না, হ্যান ত্যান, এই যে ব্যাপারগুলো কনসেপ্ট, গরু আমাদের মাতা এক্সেট্রা এক্সেট্রা ব্যাপারগুলো আছে, কিন্তু অন্যান্য মুসলিম ধর্মে গরুকে খাওয়া হয়। এবার এর কনসেপ্টটা কেন এসেছে দেখো, তখন দিনে কাউকে মাতা হিসেবে ব্যাপার থেকে এটা ছিল এক ধরনের ট্রেজার বা সম্পদ। তার মানে যে গরুকে মানে কোনো পূজা হবে, অর্চনা হবে, যেখানেই হবে সেখানে গরু রাখাটা একটা ম্যান্ডেটরি ব্যাপার ছিল। তার মানে গরু আমাদের কাছে একটা সেন্টিমেন্টের জায়গা, এর বাইরে কিছু নয়। এবং এটা দেখো বংশ পরম্পরায় চলে আসছে যে আমরা গরুকে পুজো করি, এর বাইরে কিচ্ছু নয়। মাংস তোমরা সেই সেম ব্যাপার, যে তোমরা যদি একটা ছাগল মেরে খাও একই তো ব্যাপার, মুরগি মেরে খাও সেই তো প্রাণী হত্যা করছি, তাহলে গরু মারতে অসুবিধা কি আছে? কিন্তু ব্যাপারটা কি, আমরা একটা সেন্টিমেন্টের সাথে জড়িত, দীর্ঘদিনের সেন্টিমেন্ট, যে জুতো পরে ঠাকুর ঘরে যাওয়া যাবে না, মাংস যেদিন অষ্টমীর দিন অঞ্জলি দেবো মাংস হবে না, ব্যাপারটা কি ইজ এ রিচুয়াল, এর বাইরে কিছু না, তুমি করতেই পারো, কোনো ম্যাটার নেই। কিন্তু আমাদের সাথে গরু কি হয়, বৈদিক যুগ দীর্ঘদিনের একটা সেন্টিমেন্ট আমাদের সাথে জড়িয়ে আছে, দ্যাটস ওয়াই, এর বাইরে কিচ্ছু না। বুঝতে পারলাম? এইটা হচ্ছে গরুকে সেই জায়গায় ফাইট ফর কাউ কথাটা কিন্তু মেনশন করা হচ্ছে।
এবার এখানে একটা কথা যে ধান আর গম অর্থনৈতিক জীবনে সবচেয়ে বেশি যেটা উৎপাদন হতো সেটা হচ্ছে ধান আর গম। তো বৈদিক যুগে ধানকে কি বলা হতো? ধানকে ধান বলা হতো। ব্রিহি স্যার, ব্রিহি। ভেরি গুড। ধানকে বলা হতো ব্রিহি আর গমকে বলা হতো কি? গোধূম। বাহ 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 বাহ, তোমরা খুব ভালো রকম প্রিপেয়ার্ড আছো, ভেরি গুড। ধানকে বলা হতো ব্রিহি আর গমকে বলা হতো গোধূম। বাহ, ভেরি গুড, বাহ, খুব ভালো পড়েছো। আর যারা কৃষক হতো তাদেরকে কি বলা হতো? যারা চাষবাস করতো কৃষকদেরকে কি বলা হতো? একবার বলুন। স্যার বৈদিক যুগে ধানকে বলা হতো গৃহী। হ্যাঁ, এই তো লেখা আছে ব্রিহি, ব্রিহি, গৃহী নয় ব্রিহি, বয়ের রফলা দীর্ঘই হস্যইকার, ব্রিহি। আর গমকে বলা হতো গোধূম। আর যারা কৃষক হতো তাদেরকে কি বলা হতো? কিনাস। কি বলা হতো আরেকবার বলো? কিনাস। কিনাস বলা হতো। কিনাস। কিনাস, বাহ, ভেরি গুড, ভেরি গুড, বলা হতো কিনাস। বাহ। এবার এই সময় কৃষিকাজ করার সময় অনেক লোকেরা কি করতো? আরেকবার বলুন, ওটা কিনান কিনাস, কিনাক কিনাস, নাস, নাস, শুনতে না আকার, কিনাস, কিনাস। ওকে, আচ্ছা, অনেকে কি করতো? ব্যবসা বাণিজ্য করতো। বৈদিক যুগে অনেকে ব্যবসা বাণিজ্য করতো, তাদেরকে কি বলা হতো? পনি পনি তাদেরকে বলা হতো পণি। আচ্ছা, যারা ব্যবসা বাণিজ্য করে বড়লোক হয়ে যেত, বড়লোক বণিকদের কি বলা হতো? শ্রেষ্ঠী কি? টেস্টি। ঠিক আছে, মানে ঠিক আছে, আমার খুবই ভালো, খুবই ভালো করেছো, বাহ, ভেরি গুড। মানে আমি প্লিজড, সিরিয়াসলি বলছি, আমি প্লিজড, তোমরা যেটা বলছো সিরিয়াসলি বলছি, আই এম প্লিজড। এরকম অ্যান্সার দেবে, তোমাদের অনেক কিছু শিখিয়ে দেবো, অ্যান্সার দিতে থাকবে, যেটা যেটা অনেক জিনিস শিখিয়ে দেবো। বাহ, ভেরি গুড। বড়লোক বণিককে শ্রেষ্ঠী বলা হতো, ঠিক আছে, বাহ, ভেরি গুড, ভেরি গুড। আর যে বাণিজ্য হতো সেটা কোন পদ্ধতিতে হতো? নদী, সমুদ্র, মানে হ্যাঁ, মানে জায়গা নয়, বলছি বিনিময় প্রথার মাধ্যমে হতো, ঠিক আছে, নদীপথ। হ্যাঁ, বাটার সিস্টেম। ব্যাপারটা নদীপথ নয়, এমনি স্থলভূমিতেও হতো একটা জায়গায়, কিন্তু বিনিময় প্রথা বা বাটার সিস্টেমে। সেই সময় কোনো কয়েন ব্যাপারটা ছিল না, যেটা আমরা হচ্ছে সিন্ধু সভ্যতাতেও দেখেছি। বিনিময় প্রথা বা বাটার সিস্টেমের মাধ্যমে হতো যে একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস। এর মাধ্যমে কি হতো? ব্যবসা বাণিজ্য হতো। ওকে, এর মাধ্যমে কি হতো? ব্যবসা বাণিজ্য হতো। ওকে, দেখো প্রত্যেকের ক্লিয়ার এটা? আর কিছু কয়েন এই সময় পাওয়া গেছে, যেটা বলা হয়, সেটা যদিও কয়েন নিয়ে রয়েছে, সেটা কি বলতো? মোনা আর নিষ্ক। হ্যাঁ, যদিও এগুলো কয়েন কিনা সেই নিয়ে মত পার্থক্য রয়েছে, ঠিক আছে, তবু বলবো সিন্ধু এক ধরনের অলংকার। হ্যাঁ, অনেক জায়গায় এটাকে বলা হয়েছে এটা এক ধরনের অলংকার হিসেবেও বলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটাকে আবার সিন্ধু সভ্যতার একটা, মানে বৈদিক সভ্যতার এটা কয়েন বা মুদ্রা হিসেবেও বলা হয়েছে। তো এটা কি ছিল? অ্যাকচুয়ালি অলংকার ছিল না কয়েন ছিল, এই নিয়ে মত পার্থক্য আছে, আমরা কয়েন হিসাবে ভেবে রাখতে পারি। ওকে, দেখো ক্লিয়ার প্রত্যেকের টপিক? ওকে, দেখো আজকে আমরা এতটাই করলাম। পরের দিন আমরা ধর্মীয় জীবন আর বৈদিক লিটারেচার, বেদ, ব্রাহ্মণ, পুরাণ এগুলো সম্পর্কে ডিসকাস করবো। ওকে।